আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনকে সরাসরি প্রভাবিত করছে, আর সেটা হলো পরিবেশ দূষণ। আর এই বিশাল সমস্যাটাকে আমরা দেখব বাংলাদেশের চোখে, এমন একটা দেশ যে এই সংকটের একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আছে। চলুন এই অসাধারণ কথাটা দিয়েই শুরু করা যাক। এই একটা লাইনই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় এই প্ল্যানেটের সাথে আমাদের সম্পর্কটা আসলে কতটা গভীর, আর এর প্রতি আমাদের দায়িত্বটাই বা কতটুকু। দেখুন, একদিকে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক উন্নত করেছে, এটা ঠিক, কিন্তু এর একটা উল্টো পিঠও আছে। শিল্প আর শহর বাড়ার সাথে সাথে প্রকৃতির ওপর যে চাপ পড়েছে তা ভয়ঙ্কর। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে এর ফলটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ১৩২ ডেসিবেল, এই সংখ্যাটা হয়তো শুনে তেমন কিছু মনে হচ্ছে না, তাই না? কিন্তু এটাই হলো ঢাকার কিছু এলাকার শব্দের মাত্রা, যেখানে জানেন তো নিরাপদ মাত্রা হলো মাত্র ৫৫ ডেসিবেল। মানে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ আর বাস্তব। আচ্ছা, চলুন তাহলে এই সমস্যাটাকে একটু কেটে ছেড়ে দেখা যাক, মানে এর পোস্টমর্টম করা যাক। পরিবেশের ওপর এই যে হুমকি, এটা আসলে কয়েকটা দিক থেকে আসছে, আর আমাদের জীবনের সব ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। সবার আগে যেটার কথা বলতে হয় সেটা হলো বায়ু দূষণ। সম্ভবত এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ এটা সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর আঘাত হানে। আর বাংলাদেশের জন্য এটা এখন একটা ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অবস্থাটা যে কতটা খারাপ এই ছবিটাই বলে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে নিরাপদ মাত্রা বলছে, আমাদের দেশের বাতাসে দূষণের গড় মাত্রা তার চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। ভাবা যায়? আর এর ফল কি? প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষ শুধু এই দূষিত বাতাসের কারণে অকালে মারা যাচ্ছে। এরপর আসি পানির কথায়। কলকারখানার অপরিশোধিত বর্জ্য, শহরের ড্রেনের ময়লা, এমনকি চাষের জমিতে ব্যবহার করার রাসায়নিক আর কীটনাশক সবকিছু সোজা গিয়ে মিশছে আমাদের নদী-নালা, খালবিলে। আমাদের পানির উৎসগুলোকে বিষাক্ত করে তুলছে। ২৫,০০০ টন, জি ঠিকই শুনছেন, প্রতি বছর আনুমানিক এই পরিমাণ প্লাস্টিক বর্জ্য বাংলাদেশ থেকে সোজা সাগরে গিয়ে পড়ছে। এটা আমাদের সামুদ্রিক পরিবেশের জন্য যে কী বিশাল এক হুমকি তৈরি করছে তা হয়তো আমরা পুরোপুরি কল্পনাও করতে পারি না। আমরা যে মাটির ওপর দাঁড়াই, হাঁটাচলা করি, সেটাও কিন্তু আজ আর নিরাপদ নেই। ক্ষতিকারক কেমিক্যাল, ফ্যাক্টরির আবর্জনা আর প্লাস্টিকের কারণে মাটি তার জীবন শক্তি, মানে উর্বরতা হারাচ্ছে। আর এর সিধা আসার পড়ছে আমাদের খাবারের থালায়, আমাদের খাদ্য নিরাপত্তার উপর। এই চারটা দেখুন, দেশের প্রায় ৪০% বেশি জমি আজ ক্ষয় হয়ে গেছে বা তার গুণাগুণ হারাতে বসেছে। লাখ লাখ হেক্টর জমি এখন আর আগের মতো উর্বর নেই। এটা আমাদের কৃষির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য একটা বিরাট বিপদ সংকেত। আর শব্দদূষণ, এটাকে তো আমরা প্রায়ই পাত্তা দিই না, তাই না? কিন্তু ঢাকার অবস্থাটা দেখুন, যেখানে একটা শান্ত এলাকায় শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল থাকার কথা, সেখানে ১৩২ পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এটা আসলে একটা নীরব ঘাতকের মতো আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে চলেছে। তো সমস্যা তো অনেকগুলো দেখলাম, কিন্তু এর থেকে বের হওয়ার কি কোনো পথ নেই? অবশ্যই আছে। চলুন এবার দেখি এই দূষণ ঠেকানোর জন্য বিশ্বজুড়ে এবং আমাদের দেশে কি কি আইন আর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, সেই ১৯৭২ সালের স্টকহোম ঘোষণা থেকে শুরু করে একেবারে ২০১৫ সালের প্যারিস চুক্তি পর্যন্ত এই পুরো সময়টাতেই পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অনেক চেষ্টা হয়েছে। সময়ের সাথে সাথে দেশগুলো একসাথে কাজ করার গুরুত্ব বুঝতে শিখেছে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল এই ইআইএ বা পরিবেশগত প্রভাব মূল্যায়ন। এটা অনেকটা একটা সেফটি চেকের মতো, মানে কোনো বড় প্রজেক্ট বা ফ্যাক্টরি শুরু করার আগেই বৈজ্ঞানিকভাবে দেখে নেওয়া হয় এটা পরিবেশের কতটা ক্ষতি করতে পারে। এটা একটা সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে। আর আমাদের দেশেও কিন্তু আইনের অভাব নেই। একেবারে সংবিধানেই বলা আছে পরিবেশ রক্ষা করার কথা। এরপর পরিবেশ সংরক্ষণ আইন আছে, পরিবেশ আদালত আছে, এমনকি ২০১০০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করা আছে। মানে কাগজে কলমে সুরক্ষার বিন্দুমাত্র কমতি নেই। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত সুন্দর সুন্দর নীতি আর আইন, এগুলো কি আসলেই কাজ করছে? মাঠের আসল চিত্রটা কি? চলুন এবার সেই কঠিন বাস্তবতার দিকে একটু তাকানো যাক। এইখানেই আসল সমস্যাটা পরিষ্কার হয়ে যায়। একদিকে সংবিধানে পরিবেশ রক্ষার জন্য দৃঢ় অঙ্গীকার করা আছে, আর অন্যদিকে বাস্তবে কি হচ্ছে?
আইনের প্রয়োগ দুর্বল, যারা আইন প্রয়োগ করবে তাদের সক্ষমতা কম, টাকার অভাব। মানে কথায় আর কাজে একটা বিশাল ফারাক রয়ে গেছে। তবে সবকিছু কিন্তু হতাশজনক নয়, আশার আলো আছে। চলুন এবার একটু সামনের দিকে তাকাই। সম্প্রতি এমন কিছু নতুন উদ্যোগ আর উদ্ভাবনে ধারণা সামনে এসেছে যা হয়তো এই পরিস্থিতিটা বদলাতে পারে। যেমন ধরুন, নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের 3-0 থিওরির কথা। এটা একটা দারুণ ধারণা। উনি বলছেন পরিবেশ রক্ষা শুধু গাছ লাগানো বা কার্বন কমানোর মধ্যেই সীমাবদ্ধ না, এর সাথে দারিদ্র্য আর বেকারত্বের মতো সামাজিক সমস্যাগুলোও জড়িত। কারণ একজন মানুষ যদি গরিব থাকে, তার যদি কাজ না থাকে, সে তো পরিবেশ নিয়ে ভাবার সুযোগই পাবে না। তাই তার লক্ষ্য হল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, আর তাহলেই শূন্য কার্বন নিঃসরণ সম্ভব হবে। আর সম্প্রতি বাংলাদেশেও পরিবেশ রক্ষার জন্য একটা নতুন গতি এসেছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপ কিন্তু বেশ আশার সঞ্চার করেছে। যেমন ধরুন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, সেটাকে আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। প্রায় ৫,০০০ একরের বেশি দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার এনার্জির দিকেও নতুন করে নজর দেওয়া হচ্ছে। এগুলো হয়তো ছোট ছোট পদক্ষেপ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধু সরকার বা আইন দিয়ে এত বড় সমস্যার সমাধান সম্ভব না। আসল শক্তিটা আছে সাধারণ মানুষের হাতে, আমাদের হাতে। যখন স্থানীয় মানুষজন নিজের এলাকার পরিবেশ রক্ষার দায়িত্ব নেবে, সচেতন হবে আর সক্রিয়ভাবে অংশ নেবে, তখনই কিন্তু সত্যিকারে পরিবর্তনটা আসবে। আলোচনা শেষ করার আগে মহাত্মা গান্ধীর এই কথাটা আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে। আমাদের যে সীমাহীন লোভ, আরও চাই, এই মানসিকতাই কিন্তু পরিবেশের এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা মানুষরাই তো এই সংকটটা তৈরি করেছি। তাহলে কি আমাদের মেধা, আমাদের নতুন প্রযুক্তি আর আমাদের একতা পারবে এই সমস্যার সমাধান করতে, এই পৃথিবীটাকে আবার সুস্থ করে তুলতে? উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে।